এবং আমি যদি আজকের প্রেজেন্টেশনে যে বিষয়টা নিয়ে একেবারেই কোনো আলোচনা হয়নি, সেটা হচ্ছে আমরা যে টেকসই শব্দটা ব্যবহার করছি, এই টেকসইয়ের প্রেক্ষাপটটা কি, আমার কোন মানমাত্রায় আমাকে পৌঁছাতে হবে যদি আপনারা আপনাদের যে পণ্য সেটা ইউরোপে যদি আপনারা রপ্তানি করতে চান। এবং রপ্তানি করার সব যুক্তি আপনারা তুলে ধরেছেন, যা আমাদের কেমিক্যালগুলো আমরা ইউরোপ থেকে নিয়ে আসি, আমরা যে স্ট্যান্ডার্ড এখানে ফলো করি সেগুলো ইউরোপ থেকে আসছে, তবে ইউরোপের মার্কেটে আপনারা অ্যাক্সেস পাচ্ছেন না। তো এটা হচ্ছে একটা পয়েন্ট। আজকে কিন্তু ওইটা নিয়ে কোনো আলোচনাই হয়নি, আমরা অনেক আলোচনায় চলে গেলাম, প্রি ট্রিটমেন্টের কথা বললাম। তো আপনারা প্রি ট্রিটমেন্ট করেন, পোস্ট ট্রিটমেন্ট করেন, আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের যে মানমাত্রাটা আছে সেটা আপনারা অর্জন করতে পারছেন কিনা। এবং অনেক সময় আমার মনে হয় যে আমরা আসলে সমস্যার গভীরে যে মূলে যে আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করি না, আমরা উপর দিয়ে বিষয়গুলো দেখি, একবার এক এক ন্যারেটিভ আমরা শুনি, তবে মূল বিষয়টা আমরা অ্যাড্রেস করি না। 2003 সালে প্রথমবারের মতো সরকার সিদ্ধান্ত নেয় যে হাজারীবাগ থেকে ট্যানারি আমরা স্থানান্তর করব, এবং সেটা লেগেছে 2003 থেকে 2017, 14 বছর লেগেছে। এবং তখন লক্ষ্য এবং উদ্দেশ্য কী ছিল? বুড়িগঙ্গা বাঁচাতে হবে। এখন 14 বছর পরে আমরা সেই জায়গায় গেলাম, কি দেখতে পাই? ধলেশ্বরী নদী প্রায় মৃত, কালীগঙ্গা এখন একেবারেই মৃত পর্যায়ে। তো আসলে আমরা কি করছি? আমি আবার শুনলাম যে আপনারা এখানে আমরা দেখাই যে আমরা 1.2 বিলিয়ন আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিং। আমাকে এখানে বলছিলেন আপনাদের এই অ্যাসোসিয়েশনের যে 2017 সালেও আমার ওই 1.25 বিলিয়নের রপ্তানি ছিল। তো এই যে আমরা সম্ভাবনার কথা বলছি, 7 বছরে আমরা 1.2 থেকে 12 বিলিয়নে যাব, কিন্তু 5 বছরে কোনো নড়চড় নাই, একই জায়গাতেই আছি। আর আপনারা যেই দামে আপনারা রপ্তানি করেন সেটা দিয়ে আপনাদের খরচ কি কাভার হয়? অনেকে আমাকে বলছে আপনারা যে পণ্য আপনাদের খরচ হচ্ছে 100 টাকা, সেখানে আপনারা সেটা রপ্তানি করেন হয় 75, 80, 85, হয়তো 90 টাকায়। কোন ব্যক্তি নিজের টাকা দিয়ে মুনাফা না করে লস করবে? একটা পর্যায়ে তো আপনাদের পুঁজিয়ে শেষ হয়ে যাবে। তো এই প্রশ্নগুলো আপনারা করছেন না। আমি খোলামেলা কথাগুলো বলছি, কেননা এই ধরনের অনেক মিটিংয়েই কিন্তু আমি গেছি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও মিটিং হয়েছে, আমাদের সিনিয়র সচিব ইন্ডাস্ট্রিজ উনি ওখানে ছিলেন, আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে ছিলেন। তো এই মৌলিক প্রশ্নগুলো তো আপনাদেরকে করতে হবে। আর আমরা যখন খরচের কথা বলবো বা আমরা কস্টের কথা বলবো, আমি কিন্তু শুধু আপনাদের উৎপাদন খরচের কথা বলবো না। একটা নদী যদি মৃত হয়ে যায় সেটার খরচ কি, এবং আমাদের যে মানমাত্রা আছে, এটা আইনুন নিশার সাহেব স্পষ্টভাবে বলেছেন যে 3টা স্কেলে এটা অপারেট করে। যেই দেশে রপ্তানি করবেন আমাদের দেশের মানমাত্রা, এবং যেই দেশে রপ্তানি করবেন ওদের কার্যালয় যদি এখানে থাকে। একটা উদাহরণ দেই, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি, আপনারা আমার চেয়ে এটা ভালো জানবেন বা বুঝবেন। অর্থাৎ পানির মধ্যে যেই পরিমাণ অক্সিজেন থাকা উচিত সেটা কত, এবং আমাদের মানমাত্র হচ্ছে এটা আপনার 30-এর মধ্যে এটাকে রাখতে হবে। বাস্তবে এপ্রিল মাসের যেই ফিগার, এপ্রিল মাস এখনও কিন্তু আমরা কোরবানি মৌসুমে আসি নাই, যখন চাপটা সবচেয়ে বেশি হয়, তার 4 গুণের বেশি। তো আসলে সেখানে তো ব্যাকটেরিয়াও বাঁচবে না। এটা হচ্ছে নদীর অবস্থা। আর আমি যদি ক্রোমের অবস্থা বলি, যেটা হেভি মেটাল, আমাদের হচ্ছে 2-এর মধ্যে থাকতে হবে, সেটা দ্বিগুণেরও বেশি। কারণ ক্রোমটা কি, ক্রোমে কি ক্ষতি হয়?
অনেক ক্ষতি হয়, ক্যান্সারও হতে পারে। এবং সেটাও যদি আশেপাশে আপনার যে জমি আছে সেখানেও যদি ছড়িয়ে পড়ে, তাহলে সেই জমিতে যে ফসল উৎপাদন হবে সেটার মধ্যেও কিন্তু আপনার সেই ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে। তো আমরা কি করব পরিবেশ মন্ত্রণালয়? আমরা কি মানে আমাদের মানমাত্রাটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে আপনাদেরকে আরো সহজ করে দিব? কিন্তু সেটার বিপরীতে যে ক্ষতিটা হচ্ছে, এই দায়টা কে নিবে? European Union, and thank you for the support and for organizing this. We of course want you to come and extend support, cooperation, technical assistance, but everything has to be driven towards compliance. You know, we can talk about many sorts of sustainability. We can talk about it in various dimensions. But if it is not compliant, it actually leads to more harm, more damage than any benefits. So that is something that has to be borne in mind. And we don't want to play the blame game. আমরা কিন্তু শুধুই আমরা যেটা শুনি, ইনি এটা করেন নাই, উনি ওটা করেন নাই, আমি এটা করতে পারি নাই, ওইটা করলে এটা হতো। তো একটা যেটা মানে বড় শিক্ষা আমাদের জন্য, সেটা হচ্ছে আসলে আমরা কি মানে সমস্যার অংশ হয়ে থাকতে চাই, নাকি আমরা সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই? এই সিদ্ধান্তটা আমাদের সবাইকে নিতে হবে। সবাই বলতে আমি মানে সরকারের কথাও বলছি, কারণ এটা বলতে সমস্যা নাই। আমরা যখন ট্যানারিটা স্থানান্তর করি, এখানে কিন্তু প্রচুর ঘাটতি ছিল, পরিকল্পনার ঘাটতি। এবং এমনই হয়েছে যে আমরা যে মানে পরিকল্পনা করি না, আমি একটা কথা বলি দ্যাট মানে ইফ উই ফেল টু প্ল্যান, উই প্ল্যান টু ফেল। অর্থাৎ আমরা যদি পরিকল্পনা গ্রহণ না করি, তাহলে আমরা ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছি। কোন দেশে ট্যানারি আছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া? আমাদের কিন্তু কোনো ছিল না। আমরা শুধু তরল বর্জ্যটা নিয়ে আমরা ট্যানারিটি এখানে স্থানান্তর করলাম, এবং সেটাও 14 বছরের মানে পরিকল্পনা, নানান কৌশল, নানা আলাপ আলোচনায়। এবং আমি স্থায়ী কমিটির সভাপতি হিসাবে, এখন অবশ্য সেটা নাই, আমি আপনারা একবার কিন্তু সেখানে গেছিলাম। তো এখানে যে সলিড যে ওয়েস্টটা আছে, আমি আপনাদের খোলামেলা বলছি, সেটা উন্নতি হয়েছে। তারপরে কি অবস্থায় ছিল, তো সেটা ওই যে ভ্যান গাড়ি থাকে না, ভ্যান গাড়ির মধ্যে ওই বোর্ডের মতো করে সেগুলো ওখান থেকে নিয়ে গেল। আমি আমার গাড়ি করে সেটা ফলো করলাম। কোথায় গেল? একটা মুরগির খামারে, এবং সেটা ছিল আমার পোলট্রি ফিড। অর্থাৎ এই ট্যানারির বর্জ্য আমরা মুরগিকে খাওয়ালাম, সেই মুরগি ঢাকা শহরে আসে এবং সেই মুরগির মাংস আমরা খাচ্ছি। তো যেটাকে আমরা বর্জ্য হিসাবে ফেলে দিচ্ছি, সেটাকে আবার আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি। সো এখানে তো সবাই একটা দায়িত্ব আছে, সম্ভাবনা আছে। আমরা অবশ্যই সম্ভাবনা কাজে লাগাতে চাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকেও আমাদের এডিবি, আগামী বছরে যে এডিবি, সেটা আমরা চূড়ান্ত করলাম। আমাদের সিনিয়র সচিব শিল্পও ছিল, স্পষ্টভাবে বলা হয়েছে যে পরিবেশ বান্ধব উন্নয়ন চাই। অবশ্যই আমরা উন্নয়ন চাই, উন্নয়ন আমাদের করতে হবে, কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে, নতুন নতুন প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে, আলিঙ্গন করতে হবে। তবে এটাকে পরিবেশ বান্ধব রাখতে হবে। এবং আমরা যদি মনে করি বিষয়টা হচ্ছে পরিবেশ এবং উন্নয়ন, একটা করলে আরেকটা করা যাবে না, সেই চিন্তাধারায় কিন্তু আমরা নাই। দুটোই সম্ভব, উন্নয়নও সম্ভব এবং এটা পরিবেশ বান্ধবও হতে হবে। এবং সেটার প্রযুক্তি কিন্তু এখন আছে। প্রযুক্তিগতভাবে আমরা অনেক এগিয়ে গেছি। সেই প্রযুক্তি আমরা অ্যাকসেপ্ট করতে চাই। এবং আমি যেটা, এটা হচ্ছে আমার ফেভারিট, and Charles, if I may say so, with regard to technology, we want to leapfrog. We want to embrace the latest technology that's available in Europe and in other places. We don't want to go through the same learning curve as other countries and make mistakes. So এই প্রযুক্তিগুলো তো পরীক্ষিত, প্রতিষ্ঠিত, এবং সেটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি আসে, আমরা অবশ্যই সেটাকে আমরা স্বাগত জানাই। আরেকটা যে বিষয় আমি বলবো, সেটা হচ্ছে আসলে মানে আমরা এই ইটিপি রেখে, আমি কোনো এক্সপার্ট না, তবে এই ইটিপি রেখে আমরা কতটুকু আগাতে পারবো সেটা নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। এটাকে এদিকে ঠিকঠাক করবেন,
কিছু পাইপ চেঞ্জ করবেন, আবার কিছু প্রি ট্রিটমেন্ট করবেন। যদি করতে হয় আপনাদের যাত্রাটা সম্পূর্ণ নতুনভাবে করতে হবে, কারণ এখানে তো আপনারা যেভাবে করছেন এটা ইট ইজ নট আ ভায়াবল বিজনেস মডেল। Your cost is 100 and you're selling at 90 or 85 or 80. That can never be viable. So sustainability is also commercial viability. একটা হচ্ছে আমি কি প্রযুক্তি এখানে ব্যবহার করছি, আর ব্যবসাটাই যদি লাভ না হয় আপনারা এখানে বিনিয়োগ করবেন কেন? আপনারা ব্যাংকে যে আপনাদের টাকা রাখেন, এখন তো ইন্টারেস্ট রেটও আমাদের বাড়ছে, 7-8% রিটার্ন সেখানে পাবেন। ওয়াই ইনভেস্ট ইন দিস? তো করে তো কোনো লাভ তো হচ্ছে না। সো এটাকে শিল্পটাকে আমরা কিভাবে লাভজনক করতে পারি এবং সেখানে সরকারের কি ভূমিকা থাকতে পারে, এবং প্রযুক্তিগত যে সহায়তা, আমার যে কাঠামো, আমার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা যদি থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব। আর সব কিছু সরকারের করতে হবে তেমন কিন্তু না। আজকাল অনেক ইনভেস্টররা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন ইজ ওয়ান, হয়তো ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক কোনো এক সময় বাংলাদেশে আসবে। বাট আপনারা দেখেন প্রাইভেট সেক্টর অনেক জায়গায় এসে, ইট ক্যান বি আ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আপনাদের যদি অর্থায়নে আপনাদের মূল সমস্যা হয়, এবং দ্যাট ক্যান বি টেকনিক্যাল সাপোর্ট ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, সো ইট ক্যান বি আ হাইব্রিড মডেল অলসো। All of the monies don't have to come from the European Union. We can try and see whether we can get the private sector to invest in this and make it a viable, profitable concern. That should be the priority. So আমার পক্ষ থেকে আমি যেটা বলবো, দেখেন আপনারা হয়তো মানে অনেক সময় মনে করতে পারেন যে পরিবেশ মন্ত্রণালয়ে আমরা মানে কোনো হয়তো আমরা অন্তরায় হিসাবে কাজ করছি, আমরা কিন্তু সেটা না। আমরা চাচ্ছি আপনারা সফল হন। এবং দেখেন একটা যে বিষয় আমরা বলি যে আমরা যখন পরিবেশ বান্ধব বিনিয়োগের কথা বলি বা পরিবেশ বান্ধব শিল্পায়নের কথা বলি, সেটা শুধু পরিবেশের জন্য না। এই লেদার সেক্টরটা হচ্ছে একটা দারুণ উদাহরণ যে ইট ইজ অলসো গুড ফর বিজনেস। ইনভেস্টিং ইন দ্য এনভায়রনমেন্ট ইজ গুড ফর বিজনেস। এবং দেখেন এখন আপনারা কি দেখছেন, আপনারা এই প্রেজেন্টেশনে স্লাইডে একটা ছিল, মানে বলছিল যে 30 থেকে 40% কম দাম আপনারা পাচ্ছেন, 30 to 40% লেস। আর কি হচ্ছে, এই কম দামে লস করে যে দেশে পাঠাচ্ছেন, তারা আবার এটার উপরে ভ্যালু অ্যাড করে তারা হয়তো 3 গুণ 4 গুণ তারা মুনাফা করছে। সো ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু দ্যাট? মানে এটা তো ইট ডাজন্ট মেক এনি কমার্শিয়াল সেন্স। তো লেটাস মানে পুরো বিষয়টাকে আমরা একটু নতুনভাবে দেখি। ঠিক আছে, আমাদের যে ভুলগুলো ছিল, বিকজ আমি মনে করি এটা কিন্তু একটা বড় একটা কালেকটিভ ফেলিয়ার আমাদের সবাই, এবং দিস শুড বি আ লার্নিং এক্সপিরিয়েন্স। আমরা এই ভুলটা আগামীতে করতে চাই না, বিকজ এটা অনেক কস্টলি একটা ভুল আমাদের হয়ে গেছে। সো এখন যেহেতু আমরা আবার নতুনভাবে ভাবছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশকে একটা $1 ট্রিলিয়ন ইকোনমি হিসাবে দেখছেন। আমরা কিন্তু ইতিমধ্যেই মানে 500 বিলিয়নের উপরে চলে গেছি। সো উই ক্যান বি আ $1 ট্রিলিয়ন ইকোনমি, এবং সেখানে আমার এই সেক্টরটা অনেক বড় একটা কন্ট্রিবিউশন করতে পারে, তাদের একটা বড় একটা কন্ট্রিবিউশনের সম্ভাবনা আছে। আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, সেটাও আমরা চাই। এবং আমাদের যে ভ্যালু এডিশনের যে কথাটা আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, এটা তো আরএনজির ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আপনাদের সমস্ত কাঁচামাল বাংলাদেশেই আছে, আপনাদের তো হাইটটা ইম্পোর্ট করে আনতে হচ্ছে না। আমার গার্মেন্টসের ক্ষেত্রে আমি দেখেন ইম্পোর্ট করে এনে তারপরও আমি এটাকে প্রফিটেবল করতে পারি। তো আপনাদের কাছে এখানে সব কিছু থাকা সত্ত্বেও আমরা কেন পারছি না? সো এটা লেটাস মানে কাম আউট অফ দ্য ব্লেম গেম সিনড্রোম। আমরা সবাই বলি ঠিক আছে অনেক হয়ে গেছে, এখন বাদ এই জায়গা থেকে আমরা নতুন করে কিভাবে শুরু করতে পারি, এবং সেই কাজটা যদি আমরা করতে পারি, আমাদের পরিবেশ মন্ত্রণালয়, আমাদের পরিবেশ অধিদপ্তর, তাদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা থাকবে। আমাদের কাছে এসে বলবেন না যে এই মানমাত্রার ক্ষেত্রে আপনারা আপোষ করেন, এটাকে আপনারা শিথিল করেন, সেটা বলবেন না। যেটা আছে সেটা আপনারা কিভাবে অ্যাচিভ করবেন, এবং সেটা করার জন্য সরকারের কাছ থেকে আপনারা কি সহায়তা চান। আর মনে আমরা যদি এই মনোভাব এই দৃষ্টিভঙ্গি নিয়ে আগাই, তাহলে হয়তো আগামীতে আমি জানি না আবার কবে এই ধরনের একটা আয়োজন হবে, তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে আমরা বাংলাদেশকে প্রতিটা ক্ষেত্রে বলি আমরা রোল মডেল। আমরা জাতিসংঘের যে পিস কিপিং অপারেশন আছে সেখানে কিন্তু উই আর এ রোল মডেল। আমরা যখন দুর্যোগের ক্ষেত্রে আমাদের রেজিলিয়েন্সের কথা বলি, আমরা বলি বাংলাদেশ রোল মডেল। আমরা যখন জলবায়ু পরিবর্তনের কথা বলি, আমরা বলি লোকালি বেসড অ্যাডাপ্টেশনে
আমরা রোল মডেল, মহিলাদের ক্ষমতায়নে আমরা রোল মডেল, তো এইটাতে আমরা কেন রোল মডেল হতে পারবো না? আই থিঙ্ক দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা যদি আপনারা গ্রহণ করতে প্রস্তুত থাকেন, আমাদের পক্ষ থেকে, মিনিস্ট্রির পক্ষ থেকে আমরাও প্রস্তুত আছি, এবং পরবর্তী প্যানেলে যখন আমাদের সিনিয়র সচিব শিল্প মন্ত্রণালয়ে উনি কথা বলবেন, উনিও আপনাদেরকে নিশ্চয়ই একই বার্তাটাই দিবেন। আর এই মৌসুমের জন্য আপনারা যেটা করতে চাচ্ছেন, আমি কিন্তু এই মৌসুম অ্যাপ্রোচটা যে আগামীতে কোরবানি আসবে এবং সেটা করে সবাই মিলে একটা চাপ তৈরি করা, আমাদের এত চামড়া নষ্ট হয়ে যাবে যদি আপনারা ছাড় না দেন, এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা দেখেন, আপনাদের ইয়ে ছিল, যে স্লাইডটা এখন এখানে নাই, হেডিংটা ঠিকই আছে সাস্টেনেবিলিটি, তারপরে আবার নিচে আপনারা সেখানে অ্যাড করে দিলেন এই আগামী পিক সিজনে আমরা কি করব। আসেন দেখেন, গেটিং রেডি। I don't want to get ready for 2024. I want to get ready for 2026 or 2027, and I want to get it right. এই শর্ট টার্মিজমে কিন্তু কোনো কিছু হবে না। এখন চাপ দিয়ে আদায় করে নেবেন, হ্যাঁ অ্যালাউ করেন, তারপরে আবার সবাই আপনারা বা আমরা সবাই মিলে আমরাও হয়তো ঘুমিয়ে যাব, আবার কিছু হবে না। আবার যখন কোরবানির মৌসুম আসবে তখন বলবেন যে আমাদের এই কাজটা করতে হবে। এবং এই কোরবানি মৌসুমের জন্য যে আলোচনাটা আমরা ইতিমধ্যেই করেছি, যে আপনাদের ওখানে 4টা ব্লক আছে, আমরা রেশনিং করে ব্লক ওয়াইজ, অর্থাৎ আপনাদের যে ট্রিটমেন্টের যে সক্ষমতা আছে, এবং সক্ষমতা কিন্তু 14,000ও আপনারা যেটা বলছেন, মানে কাগজে কলমে আমাদের 25,000 ঘনমিটার, বাস্তবে লেদার ওয়ার্কিং গ্রুপ বলছে এটা হচ্ছে 14,000,